এমপি প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের বিপক্ষে বিএনপি ঐকমত্য কমিশনে প্রস্তাব। নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের আগে ইসির কথা বলায় আপত্তি এনসিপির, সংস্কারের সুপারিশ বাস্তবায়নে জোর। হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার দাবি হাতকড়া নিয়ে ট্রাইব্যুনালে পাল্টাপাল্টি অভিযোগ। ভবেশ রায়ের মৃত্যু নিয়ে ঢাকা দিল্লি টানাপোড়েন, হত্যা নয় অসুস্থতায় মৃত্যু, প্রাথমিক তদন্ত শেষে জানালো পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। এমপি প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিলের প্রস্তাবের বিপক্ষে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছে দলটি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সব পদের মেয়াদি ৫ বছর হবে, কিন্তু পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু একবার বাদ দিয়ে পরবর্তী সময়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে প্রস্তাব বিএনপির। রোববার সকালে জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসেন তারা। বৈঠকে অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ৩ মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান রাখার প্রস্তাবও রাখে বিএনপি। নারীদের আসন সংখ্যা ৫০ থেকে ১০০-তে নিয়ে আসার কথা বলে বিএনপি। পঞ্চম সংশোধনীর পূর্বে সংবিধান চায় দলটি। বৃহস্পতিবার সংবিধান সংস্কারের ৭৬ প্রস্তাবের ২৫টিতে দ্বিমত জানিয়েছিল বিএনপি। আংশিক মতৈক্য হয়েছিল আরও ২৫টিতে। তবে এসব নিয়ে আরও আলোচনা চলছে। আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের আগে কমিশন কথা বলায় সন্দেহ প্রকাশ করেছে এনসিপি। এ বিষয়ে আগ বাড়িয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে দলটি। রোববার রাজধানীতে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সুপারিশের বাস্তবায়ন চায় এনসিপি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের শেষ দিন ছিল ২০ এপ্রিল, কিন্তু ৯০ দিন সময় বাড়ানোর জন্য গত বৃহস্পতিবার আবেদন করে এনসিপি। তারপরও নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে বসে এনসিপি। এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে প্রায় ২ ঘন্টা। বৈঠক শেষে এনসিপি জানায়, সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত ৩টি নির্বাচনে যে কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে এনসিপি। নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ দলের নিবন্ধন আবেদনের জমা দেওয়ার শেষ সময় ছিল। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ নির্বাচন ভবনে এসব কথা বলেন।
এ পর্যন্ত ৪৬টি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করেছে, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। অন্যদিকে এ পর্যন্ত ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ই মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয় রাজনৈতিক দলকে। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২০ এপ্রিল, আজকে তারিখ যেটা শেষ হচ্ছে। সময়সীমা কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী ২২শে জুন, আই রিপিট ২২শে জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হত্যাযজ্ঞের নির্দেশদাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। দুপুরে তিনি আরো বলেন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে শিগগিরই। এদিন ট্রাইব্যুনালে কয়েকটি মামলার শুনানির জন্য সাবেক ১১ মন্ত্রী সহ ১৯ জনকে হাজির করা হয়। হাত করা পরানো নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে আদালতে। জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালে ৪র্থ দফায় হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১১ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৯ আসামিকে। বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগিতারা। এদিন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও ৩ মাস সময় বাড়িয়ে ২০ জুলাই পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে অন্য আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমার সময় বাড়ানো হলেও দ্রুতই তা দেয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা ২ মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাতকড়া পরানোই আদালতে অভিযোগ করেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণকে কারণ হিসেবে উল্লেখ করে পুলিশ। তবে আসামিরা হুমকির কারণ না হলে হাতকড়া না পরাতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। আদালতও কিন্তু প্লিজ জিজ্ঞেস করছে যে কীভাবে আপনারা এই হ্যান্ডকাপ পড়াবেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে। ট্রাইব্যুনালে ২৩টি মামলার মধ্যে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর এবং চাংখারপুলে ৭ জনকে হত্যার ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের আবেদনে নসরুল হামিদের ৭০টি ব্যাংক হিসেবে ৩৭ কোটি ৯৬ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাজধানীতে থাকা তার কয়েকটি ফ্ল্যাটও জব্দের আদেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, নসরুল হামিদ বিপুর অর্জিত সম্পদ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ ও জব্দের আবেদন করে দুদক। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ছাত্রদলের। সভাপতির দাবি, পারভেজ ছাত্রদল করত বলেই বৈষম্য বিরোধীরা তাকে হত্যা করেছে। এদিকে বনানী থানায় বৈষম্য বিরোধী ৫ ছাত্র নেতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের মামাতো ভাই। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করে একদল যুবক। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী দাবি করে সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার ও হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে পারভেজকে। বনানী থানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয়ে কিছু কিশোর গ্যাং রয়েছে, তারা এই হত্যাকাণ্ডের সাথে
জড়িত ছিল এবং সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট যে কিভাবে ছুরিকাঘাত করছে, কিভাবে একজনের উপর হামলা করছে। এবং এটি কিন্তু এমন না যে হঠাৎ করে, কিন্তু হুমকি দিয়ে গিয়েছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। যে বিষয়ে ঘটনাটা ঘটুক না কেন, এটা আমরা প্রকৃত তথ্য উদ্ঘাটন করব এবং ঘটনার সাথে জড়িত যে হোক না কেন, এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সাথে তর্কাতর্কি এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় তাকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা কার্যক্রমে বাংলাদেশের সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। রোববার যমুনায় শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জঁ-পিয়েরে লেক্রোয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বলেন, শান্তিরক্ষায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর প্রক্রিয়া চলছে। জাতিসংঘ নারীদের নির্দিষ্ট কিছু ভূমিকায় সীমাবদ্ধ রাখতে চায় না বলেও জানান তিনি। বাংলাদেশ নিয়মিতভাবে শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠানো শীর্ষ 3টি দেশের মধ্যে একটি। বর্তমানে 11টি মিশনের মধ্যে 10টিতে বাংলাদেশের মোট 5,677 জন কর্মী রয়েছেন। বিচারকদের দুর্নীতিতে না জড়িয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে নানা সীমাবদ্ধতা থাকলেও এর মধ্যেই সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান তার। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, বিগত সরকারের সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটে রাজনৈতিক প্রভাব থাকলেও এখন একে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসতে আগ্রহী হয়। এছাড়া কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলা তদন্ত দ্রুত শেষ করার তাগিদও দেন তিনি। এর আগে এ প্রশ্নে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয় বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আর এই আইনগত সংস্কার বা নীতিগত সংস্কার এগুলো কোনো কিছুই মিন করে না যদি প্রায়োগিক ক্ষেত্রে তোমরা এটার অ্যাডভান্টেজ নিয়ে মানুষকে প্রতিকার না দাও। তোমরা যদি চাও তোমার প্রতিদিন তোমার 2-3টা ভালো কাজ করার স্কোপ তোমার বিচার অঙ্গনে তোমার মধ্যে থাকবে। এই আনন্দটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং প্রত্যাশা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। দিনাজপুরের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে হত্যা করা হয়নি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনা রহস্যজনক দাবি করায় তার মরদেহের ময়না তদন্ত করা হচ্ছে। এদিকে ভারত সরকার ভবেশের মৃত্যুকে হিন্দু নির্যাতন হিসেবে দাবি করায় 2 প্রতিবেশী দেশের সম্পর্কে ফের টানাপোড়েন তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 8 মাস পেরিয়ে গেলেও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর ভারত সরকার সেটিকে হত্যাকাণ্ড দাবি করায় আবারও 2 দেশের সম্পর্ক শীতল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে এক্সে বিবৃতিতে রণধীর জাসওয়াল বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও নির্মমভাবে হত্যার অভিযোগ করে উদ্বেগ জানান। এদিকে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে সব পক্ষকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষা দেয় বলেও জানান তিনি। এদিকে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে ভবেশচন্দ্র রায়ের অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় রতন সহ পূর্ব পরিচিত কয়েকজনের সাথে বাড়ি থেকে বের হন ভবেশ। পরে চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে অপহরণ বা নির্যাতনের কোনো আলামত পায়নি পুলিশ।
তাদের সাথে থাকা অবস্থায় সে চা খেয়েছে, দোকানে বসে সিগারেট খেয়েছে, পান খেয়েছে, সেখানে সে অসুস্থ হয়েছে। তারপরে তারাই তাকে এসে ডাক্তারের কাছে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেল কলেজ হাসপাতাল গেছে দিনাজপুর, ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করছে। যেহেতু পরিবার একটা প্রশ্ন তুলছে, এই জন্য আমরা সুরতাল করেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করেছি। মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন ওঠায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভবেশের মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করেনি পরিবার। ওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মহাসমাবেশ কর্মসূচি শেষ করেছে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টার মধ্যে দাবি না মানলে লং মার্চ কিংবা বাংলা ব্লকেডের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার দুপুর 12টার দিকে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে প্রায় 1.5 ঘন্টা তারা অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের সাথে যোগ দেয় পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সরকার তাদের দাবি মেনে না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান শিক্ষার্থীরা। বলেন, যতদিন দাবি মেনে না নেওয়া হবে ততদিন ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবেন তারা। 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছি। 48 ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ চাই। তা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। মৌখিক বা আমরা কোনো লিখিত কোনো আশ্বাস পাই নাই। দেখেন, আমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা বিগত 8 মাস যাবত আন্দোলন করতেছি, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা চাই যে আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাইতে। আমরা কারিগরি মন্ত্রণালয় চাই, কারিগরি কোনো বোর্ড থাকবে না, একটা মন্ত্রণালয় বানানো হোক। 6 দফা দাবিতে সারা দেশে মহাসমাবেশ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত খুলনার খালিশপুরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে হয় সমাবেশটি। বরিশালেও পলিটেকনিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন। সমাবেশে বরিশাল পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। এদিকে বগুড়া, লক্ষ্মীপুর, জামালপুর, সিলেট, নওগাঁতেও মহাসমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর তাদের মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আসে। 6 দফা দাবি, ইনশাল্লাহ আমাদের দাবি না আদায় পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। জেলা প্রশাসক দিছে বহুতবার, এখন তারপরে এটা বাস্তবায়নে কোনো আমরা ফল পাই নাই। তার জন্য তো আমাদের এই কঠোর কর্মসূচি, যতদিন যাবে কর্মসূচি তত কঠোর ঘোষণা হবে। যদি আমাদেরকে আজকের পরেও যদি আমাদের এই 6 দফা দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে নামবো ইনশাল্লাহ। পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে, তাই অর্থনীতির ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় 13,500 কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রোববার রাজধানীতে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিদায়ী সরকার পায়রা সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করে, কিন্তু মাঝপথে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে, নিয়মিত ড্রেজিংয়ে বিশাল অঙ্কের খরচের চাপ আর কম গভীরতায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রামে বে টার্মিনাল স্থাপনে জোর দিচ্ছে সরকার। সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে মেরিন অবকাঠামো নির্মাণে 9,300 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পরে যুক্ত হবে 4টি টার্মিনাল, যার 2টি পিপিপিতে নির্মাণ করবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের ঠিকাদার। সমুদ্রের মধ্যে যাতে ঝড় বা বড় ঢেউ না আসে, সেজন্য ব্রেকওয়াটার নির্মাণ করতে হয়। আর বন্দরের পিছন দিকের একটা পরিকাঠামো লাগে, এটাকে বলে বন্দরের হিন্টারল্যান্ড, মানে পেছনের দিক। এগুলা তৈরির প্রকল্প, এটা বিশ্বব্যাংকের সহায়তায় হবে। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের যে নীতি, তাতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তার ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতাও যাচাই করা হয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া,
এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটা পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় মোট 16 প্রকল্প অনুমোদন হয়েছে। ব্যয় হবে 24,247 কোটি টাকা। বেসরকারি মাধ্যমিক স্কুল পরিদর্শনে চলমান প্রকল্পের জনবল রাজস্ব খাতে নিতে চায় সরকার। যারা আছে তারা এদেরকে চায় না এবং কোর্টে গিয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।